দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর ডিজিটাল স্টুডিওতে রহমানের সাথে অনুষ্ঠানে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন চলচ্চিত্র অভিনয় শিল্পী, নায়ক রাসেল মিয়া। আর আমি কায়সার রহমানী আপনাদের সাথে রয়েছি। রাসেল ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাসেল ভাই, প্রথমেই জানতে চাই যে আপনি চলচ্চিত্রে কিভাবে যুক্ত হলেন? আমি চলচ্চিত্রে যুক্ত হয়েছি আমার ভালো লাগা থেকে হুম। এবং আমি চিন্তা করেছি যে এই চলচ্চিত্রের মধ্য দিয়ে আমি অনেক বছর বেঁচে থাকতে পারবো। ধরেন আমি যদি ৬০ বছরে মরে যাই বা ৫০ বছরে মরে যাই, আল্লাহ যখনই আমাকে নিয়ে যাবেন, সাথে, সাথেই যেন আমার মৃত্যুটা না হয়। আমার মৃত্যুটা যেন যুগ, যুগ বেঁচে থাকে, যে রাসেল মিয়া নাই, রাসেল মিয়ার স্মৃতিগুলো বেঁচে আছে। এই স্বপ্নটাকে লালন করেই চলচ্চিত্রে যুক্ত হয়েছি। আচ্ছা, অনেকেই তো আসে, যেমন ধরেন যাত্রা থেকে আসে, হুম, থিয়েটার থেকে আসে, কেউ থিয়েটারে পড়াশোনা করে আসে, জি। কেউ ফিল্মে পড়াশোনা করে আসে, কেউ মঞ্চনাটক করে আসে। বিভিন্নভাবে একটা অভিজ্ঞতা নিয়ে আসে। আপনার এক্ষেত্রে আপনার সম্পদটা কি ছিল? আমার এই কোনো স্কুলিং কোনো সম্পদ আমার ছিল না। আর স্কুলিং সম্পদের এ এটা আমি পাইনি। হুম। তবে আমি এমনি নিজে থেকে আসছি। সাহায্য নিয়েছি আল্লাহর, হয়ে গেছে। এটা আসলে আমি বলব যে গড গিফটেড এটা। এটা হয়ে যাচ্ছে। আপনার ১ম কাজ কি ছিল চলচ্চিত্রে? আমার ১ম কাজ ছিল সংশোধন চলচ্চিত্রে নামের একটা ছোট ক্লিপ। যেমন আমি ১ম শুরু করি ছোট, ছোট নাটক। হুম। যেমন ধরেন একটা মেডিসিন দিয়ে আমি নাটকটা শুরু করেছিলাম। ওটা ছোট্ট নাটিকা ছিল। হুম। ১ম এ নাটকটা করার পর আমি শুধু আমার Facebook ওয়ালে দেই। দেখি যে আপনার প্রায় কোটি ভিউ হয়ে গেছে। আমি এরকম ছোট নাটিকা প্রায় ১৫৩ টা করেছি। বিভিন্ন বিষয়ের উপরে। আচ্ছা। তারপর আমি নাটকে আসি। নাটকে আসার পর নাটকেও আমার মোটামুটি আমি আপনাদের দোয়ায়, দর্শকের ভালোবাসায় খুব ভালোই ছিলাম। এরপরেই আমি ফিল্মে আসি। ফিল্মে আসি, ফিল্মেও আমি খুব সাড়া পাচ্ছি এবং চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা, আপনি তো নায়ক চরিত্রে অভিনয় করছেন, জি। প্রোটাগনিস্ট। আমাদের দর্শক শ্রেণী যেভাবে অভ্যস্ত যে একটা আ মানে খুব সুন্দর চুল, খুব সুন্দর শারীরিক কাঠামো, আ খুব সুন্দর ভাষা। তো এই সমস্ত আপনার ভিতরে আছে বা যদি না থাকে, হ্যাঁ, নাই। এই নিয়ে কি কোনো স্ট্রাগল আপনাকে করতে হয়, করতে হয়েছে? এইটা নিয়ে আমাকে চরম স্ট্রাগল করতে হচ্ছে বা হুম, এখনো আমি করে যাচ্ছি। দেখেন হুম, আমার যেই হেয়ার কাটিংটা বা হুম, একটা ফিল্মের হিরো হওয়ার জন্য যেই সৌন্দর্য লুকিং চেহারাটা হুম, বা যেই বডি ফিটনেসটা, এর কোনোটাই কিন্তু আমার নেই। কিন্তু আমার মনের ভিতরে একটা শক্ত সাহস আছে। হুম, আমি চিন্তা করছি যে আমার যে এই চেহারাটা, এই মুখমণ্ডলটা, এটা কিন্তু আমি তৈরি করিনি। এটা হুম, তৈরি করেছেন আমার আল্লাহ। হুম, আমার মাথার কতদিন চুল থাকবে, কতদিন থাকবে না, এটাও নির্ধারণ করে দিয়েছেন আমার আল্লাহ। হুম, আমার নিজের যে যোগ্যতাগুলা, যে আপনি যে কথাটা বললেন ভাষাগত, এটা আমি শিখবো, চর্চা করব। এটা আমি অর্জন করার চেষ্টা করলে আমি এটা অর্জন করতে পারি। হুম, কিন্তু আমি দেখতে কেমন হব, আমার নাকটা কেমন হবে, আমার চোখটা কেমন হবে, এটা তো আমার হাতে না। তখন আমি আমার নিজের সাথে চিন্তা করলাম যে না, এটার জন্য আমি কেন হেরে যাব? আমি আগাতেই থাকবো, আমি আ এ মানে এগিয়ে যাব। হুম, পরবর্তীতে আমি এগুলোকে আমি পেছনে ফেলে আমি সামনের দিকে আগাতে শুরু করলাম। হুম। এই তো চলছে। চলচ্চিত্রে অনেক কিছুর সমন্বয় থাকে। হ্যাঁ। তো আপনার সাথে সহশিল্পীরা যখন কাজে আসে, এটা নিয়ে কি কখনো সমস্যা হয় আপনার? কেউ আপনার সাথে কাজ করতে চায়, কেউ চায় না। এই সমস্যায় কি কখনো পড়েছেন? জি, এটা আমি পড়েছি। আমার ১ম ছবির নাম হচ্ছে 'ময়নার শেষ কথা'। এই ছবিতে যখন আমার সাথে একটা স্টার কাস্টিং কে অফার করা হইলো যে, "রাসেল ভাই হিরো, আপনি উনি স্ট্রেইট বলে বলে দিয়েছেন যে, "না, আমি রাসেল ভাইয়ের সাথে করব না।" দেন পরে উনারা আরেকজনকে নিয়েছেন। এরপরে আমার পরবর্তী ছবি যেটা 'ভাইয়ারে', হুম, ওইখানেও একটা আমার প্রযোজক একটা ভালো স্টার কাস্টিং নেওয়ার চেষ্টা করেছেন। সেখানেও আমাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আমার ৩ নাম্বার ছবি যেটা রিলিজ হচ্ছে ১৪ই নভেম্বর। এটার প্রোডিউসার হচ্ছে আমার অত্যন্ত শ্রদ্ধেয় হেলেনা জাহাঙ্গীর। তো উনি, এটা একটা বড় বাজেটের ছবি। এখানে উনি জলিকে কাস্টিং করেছে। তো এই প্রবলেমটা আমার হ হয়ে আসছে। এখন এটা আমার নাই।
এখন সবাই আমি দেখি যে জানি, শুনি সবাই আমার সাথে কাজ করতে চায়। আগে চাচ্ছিল না কেন? চাচ্ছিল না, আমি দেখতে অভিযোগটা কি? অভিযোগটা আমি দেখতে সুন্দর না। আমার মাথার চুলগুলো নেই। হিরোইজম যে লুকটা সেটা আমার নেই। এজন্য হয়তো ওনারা আমার সাথে কাজ করতে চায়নি। কিন্তু যারা আমার সাথে কাজ করতে চায়নি, হুম। ওনারাও যদি এখন আবার ওনাদের সাথে যদি আমার স্ক্রিপ্ট আসে, আমি কিন্তু ওনাদেরকে ফেরাবো না। আমি আবার ওনাদেরকে নিয়ে কাজ করব। কারণ এখানে আপনার আবেগটা, ভালোবাসাটা এটা কাজের। এটা কোনো ব্যক্তি বা মুখের বা চেহারার হইতে পারে না। এটা আমি বিশ্বাস করি না। আচ্ছা, এবার আপনার সাম্প্রতিক সিনেমা 'গোয়ার' জি। এটা কবে আসছে এটা সিনেমা হলে? এই তো আর ৬ দিন পর ১৪ই নভেম্বর। এটা কি অনেক সিনেমা আমরা দেখেছি গতানুগতিক। এই সিনেমা সম্পর্কে আপনার মূল্যায়নটা কি? কিরকম দর্শক এটাকে এখান থেকে কিরকম স্বাদ আস্বাদন করতে পারে? দেখেন এই ছবির ট্রেইলারটা কিন্তু ইতিমধ্যে আপনারাও দেখেছেন হুম, এবং খুব আলোড়ন তৈরি করেছে। এই ট্রেইলারে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আপনার এই যে জিহ্বা দিয়ে। হুম, এটা কিন্তু শুধু বাংলাদেশের কোনো নায়ক না, ওয়ার্ল্ডের মধ্যে কোনো নায়ক এই পোস্টটা কিন্তু দেয়নি। এটা একদম এর পরবর্তীতে যে দেয় রাসেল মিয়ার পরেই দিবে। এই একটা জিনিস কিন্তু কারো সাথেই মিলেনি। হুম, এই ছবিতে এরকম কিছু আছে যেটা অনেক ছবির সাথে আপনি মিলবে না। এবং দেখেন ২ ঘন্টা ২০ মিনিটের একটা গল্প আপনি স্ক্রিনটা যখন প্লে হয়, কোনো না কোনো একটা সিন কারো না কারো সাথে মিলে যাবে এবং যেতেই পারে। এটাই স্বাভাবিক। হুম, কারণ আজকে ২০২৫ সালের আপনার ৮ নভেম্বর পর্যন্ত মানে বাংলাদেশ সিনেমা জন্মের পর থেকে আপনার সব মিলিয়ে ধরেন লক্ষাধিক ছবি হয়েছে। হুম, তো আপনার ব্যঞ্জনবর্ণ হয়েছে ৩৯ টা। এই ৩৯ টা ব্যঞ্জনবর্ণের মধ্যেই কিন্তু নাটক বলেন, সিনেমা বলেন সবকিছু ঘুরে ফিরে এটার মধ্যে। হুম। কোনো না কোনো সিন মিলে যেতে পারে। কিন্তু এই গোয়ার ছবির মধ্যে অনেক সিকোয়েন্স কোনো ছবির সাথে মিলবে না। যার কারণে দর্শক এটা খুব এনজয় করবে। আপনার এর আগের সিনেমা নিয়ে বেশ কিছু সমালোচনাও ছিল। হুম। যেমন অজু করে দেখতে হবে। তো এই যে এই বিষয়গুলো যে ডায়ালগগুলো আসে এগুলো কি মানে ভাইরাল হওয়ার জন্য আপনারা ইচ্ছা করে না তৈরি করেন নাকি এগুলো এইটা তৈরি হয়ে না যায়? ওই উচ্চারণটা শব্দটা আর আমি বলিনি। হুম, আমার ছবিরই একজন আর্টিস্ট হুম, বলেছিলেন। হুম, উনি কিন্তু বলার পরে উনি আবার নিজেও ব্যাখ্যা করেছেন যে, "এটা হুম, আমার মনে হয় বলা ঠিক হয়নি।" আসলে দেখেন, আমি আপনার সাথে আজকে ধরেন ৪০ মিনিটের একটা শো করব। আমি তো মানুষ। হুম, হুম, একটা কথা আমার বের হয়ে যেতেই পারে। হুম, একটা কথা এমন হইতে পারে যে কথাটা আপনারও ভালো লাগেনি, দর্শকেরও ভালো লাগেনি। হুম, তো মানুষেরই ভুল হবে। হুম, সেই জায়গা থেকে আমার যে বোনটা এই কথাটা বলেছিলেন, উনি কিন্তু আবার একটু সরিও হুম, হুম, বলেছেন দর্শকের হুম। কাছে। ওইটা অনেক আগেই এটা মিটমাট হয়ে গেছে এবং দর্শকও ক্ষমা করে দিয়েছে। অনেকেই দেখলাম হুম। সাক্ষাৎকারে বলছে যে রাসেল মিয়া আগামীর মান্না। আপনি কিভাবে দেখছেন বিষয়টা? আমি আপনাকে যদি এটা বলি, মান্না সাহেব, মহানায়ক মান্না ভাই মারা গিয়েছেন আজকে ১৭ বছর প্লাস। এই সামনের ১৭ তারিখে ১৮ বছর উনার হবে। এই ১৭ বছরের মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশ চলচ্চিত্রে কিন্তু অনেক নায়ক আসছেন, অনেক অভিনেতা আসছেন। হুম, কারো ছবি রিলিজ হওয়ার সময়, ট্রেইলার রিলিজ হওয়ার সময় দর্শকরা কিন্তু এই কথাটা বলেনি যে মান্না ভাই ফিরে আসছেন। আমি আপনাকে এটুকু বলতে চাই, মান্না ভাইয়ের পায়ের সমান যোগ্যতা আমি রাসেল মিয়ার নাই। তারপরেও দর্শক যেহেতু এই কথাটা উনারা নিজে থেকেই বলছে, এটা আমার জন্য ভীষণ সৌভাগ্যের যে দর্শক আমাকে এই কথাটা বলছে। আমি আমার যে ছবিটা এটা একটা গণমানুষের ছবি। এই ছবিটাতে আমি যখন মানে লাউড অ্যাক্টিং করতেছিলাম, আমি যখন বজ্রকণ্ঠে কথা বলতেছিলাম, তখন মানুষ ওইখানে দর্শক মান্না ভাইকে খুঁজে পেয়েছে। যেহেতু এই কথাটা এখন সারা দেশে ছড়িয়ে গেছে বা হয়ে গেছে, তা আমি মান্না ভাইয়ের দর্শকদের আপনার মাধ্যমে অনুরোধ করব। হুম, মান্না ভাইয়ের পায়ের সমান যোগ্যতা আমার নেই। তারপরে আপনারা যারা মান্না ভাইয়ের দর্শক ছিলেন, আমি বিনয়ের সাথে বলব, আপনারা আমার এই গোয়ার ছবিটা দেখেন। আমাকে আপনারা যদি মান্না ভাইয়ের ছায়াটা আমার মধ্যে আপনারা খুঁজে পান, তাহলে আপনারা আমাকে সহযোগিতা করেন এই বাংলাদেশ চলচ্চিত্রে। আমি যেন আপনাদের পাশে থাকতে পারি। আপনারা যে ধরনের ছবি দেখতে চান, সে ধরনের ছবি যেন আমি আপনাদের উপহার দিতে পারি। আপনাকে দেখা যাচ্ছে কখনো রিক্সা চালাচ্ছেন, হ্যাঁ, কখনো ভ্যান চালাচ্ছেন নিজের ছবি প্রচারণার জন্য। জি। এটাতে কেমন সুফল পাচ্ছেন? কাজে আসছে? এইটা ভীষণ সুফল পাচ্ছি এবং এটা আমি খুব এনজয় করি।
দেখেন আমার এই ছবির যিনি প্রোডিউসার উনি কিন্তু বাংলাদেশের সিআইপি। হুম। উনি আমাকে প্রমোশনের জন্য বলল যে, "রাসেল একটা বড় বাজেট করি আমরা। কত টাকা লাগবে আমাকে বলো। আমার যেভাবে আমরা প্রমোশন করা দরকার আমরা করব।" তখন আমি উনার সাথে বসি, বসার পর বলি যে, "বোন, একটা ছবির প্রমোশনের জন্য একটা বড় বাজেট সবারই থাকে। এটা করে। সেই ক্ষেত্রে আপনি আমাকে মানে অল্প একটা বাজেট দিবেন, ছোট বাজেট। আমি এইভাবে করতে চাই।" কিভাবে করতে চাই? আমি তেজগাঁ, বেগুনবাড়ি, ৭ রাস্তা, মগবাজার, এফডিসির আশেপাশে হুম। কারণ বাজার যে মানুষগুলো মানসিক ভারসাম্যহীন, যে মানুষগুলোর ক্ষুধা আছে কিন্তু ক্ষুধা লাগার পর যে মানুষগুলো চেয়ে খেতে পারে না, সেই মানুষগুলোকে আমরা খাওয়াতে চাই আমাদের সিনেমা মুক্তি উপলক্ষে। হেলেনা আপা ভীষণ খুশি হলেন এবং উনি বললেন যে, "এটা গুড আইডিয়া রাসেল, এটা আমি নিজে থাকবো।" এবং হেলেনা আপা নিজে রান্না করে কিন্তু এফডিসির গেটের সামনে সবাইকে খাইয়েছেন। এইটা আমি ভীষণ সাড়া পেয়েছি। শুধু বাংলাদেশে নয়, মানে বিদেশে মানে অনেক দেশে, অনেক তামিল ভাষায়ও এটা নিয়ে ভিডিও হয়েছে। যে বাংলাদেশের একজন নায়ক, বাংলাদেশের একজন হিরো এই ধরনের প্রচারণা করেছে। এটা নিয়ে ভীষণ প্রচারণা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমার প্রচারণাটা হইলো আমি এফডিসির গেটের সামনে আমি নিজে রান্না করেছি। রান্না করে আপনারা দেখবেন যে মানসিক ভারসাম্যহীন মানুষদেরকে আমরা খাওয়ানোর চেষ্টা করেছি। আমাদের এই প্রচারণাটা হইলো, হুম। আমাদের টাকাটাও কাজে লেগে গেল। হুম। এই ছিল আমার প্ল্যানিং এবং আমি বলব যে প্রচারণায় আমি সাকসেস। মামলা কয়টা আপনার নামে এখন আছে? আমার নামে মামলা আমি যেই সিন্ডিকেট চক্রে পড়েছিলাম, উনি আমার নামে আপনার ৫ টি মামলা করেছিলেন। সেখান থেকে ৩ টি মামলা আমার কোর্ট খারিজ করে দিয়েছে। আর ২ টি মামলা আমার নামে আছে। তো আমরা তো আপনাকে চলচ্চিত্রে অভিনয় দেখলাম। অভিনয় দেখলে ভালো লাগে। তো এইসবে জড়ালেন কেন? এটা আমি জড়াইনি। এটা একটা সিন্ডিকেট চক্র। এই ভদ্রমহিলা উনি একটা সিন্ডিকেট তো চক্রের আপনি সবকিছু বুঝেন, সিন্ডিকেট বোঝেন না? একটা সিন্ডিকেট মহল যখন আপনাকে অ্যাটাক করবে, চতুর্দিক থেকে ওনাদের প্ল্যান অনুযায়ী, তখন এখান থেকে বাঁচা খুব কঠিন হয়ে যায়। কারণ আমি মানুষ একজন, কিন্তু সিন্ডিকেট চক্রটা ওরা ৫০ জন। একজন মানুষ ৫০ জনকে মেইনটেইন করে ওই সিন্ডিকেট থেকে বের হয়ে আসাটা, এটা সো টাফ, এটা খুব কঠিন। আমি পড়ে গেছি। কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন। আমি এখন ওই সমস্ত ঝামেলা থেকে আল্লাহর রহমতে সম্পূর্ণ মুক্ত। এবং দেশের মানুষ আমাকে যেভাবে সাপোর্ট করেছে, আমি দেশের মানুষের কাছে কৃতজ্ঞ। অনেকেই তো বলে যে এগুলো আপনারা ভাইরাল হবার জন্য, আলোচনায় থাকার জন্য আ নিজেই তৈরি করেন। এটা এই অভিযোগটা কতটুকু সত্য? আলোচনায় থাকার জন্য মানুষ জেল খাটবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন, বাংলাদেশের সবচেয়ে কঠিন হচ্ছে মানে জেল খাটা। চলচ্চিত্রে আপনার আদর্শ কে? কে আপনাকে অনুপ্রাণিত করে? চলচ্চিত্রে আমার আদর্শ সবাই। আমি চলচ্চিত্রে আমার কোনো শত্রু নেই। সবাই আমাকে ভীষণ ভালোবাসে। গোয়ার নিয়ে দর্শককে কি বার্তা দিতে চান? গোয়া নিয়ে দর্শককে বার্তাটা এইটা দিতে চাই যে, আপনারা যারা গণমানুষের ছবি দেখতে চান, আপনারা যারা পাবলিক সেন্টিমেন্ট এর ছবি দেখতে চান, আপনারা যারা প্রতিবাদী যুবকের ছবি দেখতে চান এবং আপনারা আপনারা সিনেমা দেখতে গিয়া সিনেমার পর্দায় আপনারা আপনাদের যে আবেগটা, আপনাদের যে বিবেকটাকে জাগ্রত করতে চান, ওই শ্রেণীর দর্শক আপনারা এই গোয়ার দেখতে সিনেমা হলে আসবেন। আমি বিশ্বাস করি আপনাদের আবেগ, বিবেক এবং আপনাদের কণ্ঠস্বর জাগ্রত হবে এই গোয়ার ছবি দেখলে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আগামীতে আপনার হাতে কি, কি কাজ আছে? কি, কি করছেন? আগামীতে প্ল্যানটা কি? আমার অ্যা বেশ কিছু কাজ আছে। আমি ২৫ তারিখে যাচ্ছি আমার ছবি 'টাইগারের' শুটিং এ যাচ্ছি। এরপরে ২৫ এর পরেই আবার আমি আপনার অ্যা ডিসেম্বরের ১০ থেকে আমার শিডিউল করা 'গুড্ডু মাস্তান' ওই ছবির শুটিং এ যাচ্ছি। আমার শিডিউলটা টাইট। আমার হাতে আল্লাহর রহমতে বেশ দারুণ, দারুণ কিছু প্রজেক্ট আছে। আমি করে যাচ্ছি। প্রেম, বিয়ে, ভালোবাসার বর্তমান স্ট্যাটাস কি আপনার? আর প্রে যাবেন ওই পথে? প্রে আর এই পথে আল্লাহ যেন না নেয়। আপনারাও দোয়া করবেন ওইখান থেকে যেন বেঁচে আসতে পারি। আর প্রেম হবে না। প্রেমটা হয় একবারই জীবনে। একবার প্রেম হয়েছিল আমার একজনের সাথে। উনার নামও আমি বলতে পারব না। আজকেও আমাকে মেসেঞ্জারে বলছে, "খবরদার আমার নাম কোথাও বলবা না।" ও আমার প্রেমের মানুষ ছিল, ভালোবাসার মানুষ ছিল। আমি উনার জন্য ভীষণভাবে দোয়া করি। উনি যেন ভালো থাকে এবং মানে সবসময় সুস্থ থাকে এবং উনি যেন অনেকদিন বেঁচে থেকে আমার মানে সাফল্যটা দেখতে পারে। এটাও আমি চাই এবং সে দেখুক, হাসুক, সে এনজয় করুক এটাও আমি চাই। আর কোন প্রেম আমার জীবনে না আসুক। আমার প্রেম শুধু কাজের সাথে থাকুক। শেষ প্রশ্ন, হুম, আগামীতে নিজেকে কোথায় দাঁড় করাতে চান? ফিল্মে।
কোন জায়গায়? যেমন লক্ষ্য থাকে না কেউ উত্তম কুমার হতে চায়, কেউ মান্না হতে চায়। আপনি কি হতে চান? আমি কোন জায়গায় নিজেকে আমি রাসেল মিয়া হতে চাই। আরেকটা জিনিস হতে চাই যে রাসেল মিয়া থাকলেই সিনেমা চলবে। এই জায়গাটায় নিজেকে চেষ্টা করে নিয়ে যেতে চাই। এবং এটার জন্য যতটুকু চেষ্টা করা দরকার, যতটুকু struggle করা দরকার, এটা আমি করব। যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, আমি বেঁচে থাকি। রাসেল ভাই আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার গোয়ার সিনেমার জন্য শুভকামনা থাকলো। অনেক ধন্যবাদ আপনাকে যে আপনার স্টুডিওতে আমাকে দাওয়াত দেওয়ার জন্য। দর্শক আপনারা দেখছিলেন রহমানির সাথে অনুষ্ঠান। আমি কায়সার রহমানি আপনাদের সাথে ছিলাম। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আগামীতে আবার দেখা হবে। ভালো থাকবেন।